নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আমতার বিখ্যাত পান্তুয়া রেসিপি। আর এই পান্তুয়ার বৈশিষ্ট্য হলো উপরটা শক্ত থাকবে, উপরের লেয়ারটা একটু মোটা হবে আর ভেতরটা নরম তুলতুলে রসালো। খেতে ভীষণ মজা, আর যার জন্যই এতটা বিখ্যাত এই পান্তুয়া রেসিপি। আশা করি এই পান্তুয়া আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না, এখন ঘরে বসেই এই বিখ্যাত পান্তুয়া বানাতে পারবেন। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। আর এখানে আমি পাতলা শিরা তৈরি করব। এখানে আমি 2.5 কাপ চিনি দিচ্ছি। আমি শিরা করার জন্য 2.5 কাপ জল দিয়েছি, 2.5 কাপ জলের জন্য আমি 2.5 কাপ চিনি দিয়েছি। আর এটা কিন্তু পাতলা শিরা তৈরি করছি আমি। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই, চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। এই মিষ্টিটা করতে 2 ধরনের শিরা প্রয়োজন হয়, একটা হচ্ছে পাতলা শিরা আর একটা হচ্ছে ঘন শিরা। আমার শিরাটা হয়ে গেছে, এবার আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি ছানা নিয়েছি 1 কাপ ভরে, আর ছানাটা আমার নিজের তৈরি। মিষ্টির দোকানে কিভাবে ছানা তৈরি করতে হয় চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা দিয়ে এবার আমি ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো চিনি, কারণ ইন্ডিয়ান চিনির দানা একটু বড় বড় হয়, তাই ছানার মধ্যে সহজেই মিশতে চায় না। তাই চিনিটা বেটে দিলেই ভালো হয়, তাড়াতাড়ি ছানার মধ্যে মিশে যায়। আর বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশে চিনির দানা খুব বেশি বড় হয় না, আপনারা সরাসরি চিনিটা মিশিয়ে দিতে পারেন। আর ভালো মিষ্টি বানাতে হলে অবশ্যই কিন্তু ভালো ছানা দরকার। ভালো ছানা না হলে মিষ্টি কিন্তু আপনার কখনোই ভালো হবে না। মিষ্টি সব সময় নির্ভর করে ছানার উপর। ছানা যদি ভালো হয় মিষ্টি অবশ্যই ভালো হবে। এবার হাতের 5 আঙ্গুল দিয়ে আমি ছানাটা ভালো করে ডলে ডলে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এবার মাঝখানে আমি একটু ফাঁকা করে নিচ্ছি। এবার 2 আঙ্গুল দিয়ে আমি 1 চিমটি বেকিং সোডা যতটুকু ওঠে ঠিক ততটুকুই আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। চিমটিটা ওঠানোর সময় হাতটা ঝাঁকি দিয়ে নেবেন, আর চিমটিতে যতটুকু ওঠে ঠিক ততটুকুই দেবেন, এর থেকে বেশি দেবেন না। এবার হাতের মধ্যে একটু জল নিয়ে বেকিং সোডাটা ভিজিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার দেইনি। আমি সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে ছানাটা আবার আমি মেখে নিচ্ছি। বেকিং সোডা কেন জল দিয়ে মিশিয়ে নিতে হবে সেটাও আমি আপনাদের বলছি। আর এটা বড় এলাচ থেকে আমি দানা বের করে নেব। আর পান্তুয়াতে কিন্তু বড় এলাচ দেওয়া হয়। এই দানাগুলো এবার আমি গুঁড়ো করে নিয়েছি, এবার আমি ছানার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো করে মেখে নিতে হবে। আমার ছানা মাখতে প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। ছানাটা মাখা হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি কিছু ছোট নকুলদানা। আমতার বিখ্যাত পান্তুয়া যেভাবে বানানো হয় আমি কিন্তু আপনাদের সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর লেচি কেটে নিলে কি হয়, মিষ্টিগুলো সমান হয়, ছোট বড় হয় না। এবার একটা লেচি নিয়ে আমি প্রথমে রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি, তারপরে মাঝখানে একটু আঙ্গুল দিয়ে গর্ত করে তার মধ্যে একটা নকুলদানা ভরে আবার গোল শেপ করে নিচ্ছি। একটা পান্তুয়া তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পান্তুয়ায় শেপ দিয়ে নেব। আর যেটা বলছিলাম বেকিং সোডাতে কেন জল মেশাতে হয়। বেকিং সোডাতে জল মেশালে ছানার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর শুকনো অবস্থায় যদি আপনারা বেকিং সোডা ছানার সাথে মেশান তাহলে ছানার মধ্যে ভালোভাবে মিশবে না। বেকিং সোডা কোথাও কম কোথাও বেশি পড়বে, আর যেখানে বেশি পড়বে সেখান থেকে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। আমতার পান্তুয়ার বিখ্যাত হওয়ার সিক্রেট উপকরণ হলো ডালডা, যার কারণে আমতার পান্তুয়া খেতে এতটাই টেস্টি হয়। আর এই সিক্রেট উপকরণ কিন্তু মিষ্টির দোকানের কোনো কারিগরই বলবে না। আর এই মিষ্টির আসল স্বাদ পেতে হলে ডালডাতেই ভাজতে হবে, তেলে কিন্তু ভাজা যাবে না। ডালডাটা গলে গেলে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। আমার তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। আপনারা যারা নতুন মিষ্টি বানাবেন তারা নন স্টিক কড়াইতে এই মিষ্টিটা বানাবেন, তাহলে কোনো অসুবিধা হবে না।
অথবা মিষ্টিগুলো ছাড়ার পর মিষ্টির চারপাশ থেকে ছোট ছোট বুদবুদ উঠলেই বুঝতে পারবেন তেলটা পারফেক্ট গরম হয়েছে। আর মাঝে মাঝেই কড়াইয়ের 2 হাতল ধরে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে। আর খুন্তি অথবা হাতা দিয়ে পাশ থেকে তেলটা এভাবে নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে দিতে দিতে একটা সময় দেখবেন মিষ্টিগুলো একা একাই ভেসে উঠেছে। আপনারা যারা নতুন মিষ্টি তৈরি করবেন, আপনারা ননস্টিকের কড়াইতে তৈরি করবেন, তাহলে করতে অনেক সুবিধা হবে। দেখুন মিষ্টিগুলো একটা সময় একা একাই ভেসে উঠছে। আর এই যে মিষ্টির উপর কালার দেখছেন, এটা কিন্তু মিষ্টির দোকানেও এরকম কালারই হয়। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু এরকম কালার আর থাকবে না, সব সাইডেই সমান কালার হয়ে যাবে। মিষ্টির দোকানে সব সময় কড়াইতে মিষ্টি বানানো হয়, তাই কড়াইটা অনেক তেলতেলা থাকে। আমরা তো সব সময় মিষ্টি বানাই না, তাই আমাদের কড়াইটা কিন্তু এতটা তেলতেলে থাকে না। সব মিষ্টিগুলো ভেসে উঠেছে। এবার আমি গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দেব। মিষ্টিগুলো ততক্ষণই হাই হিটে ভেজে নেব যখন দেখবেন মিষ্টির উপর একটু শক্ত শক্ত হয়েছে। কারণ এই নরম অবস্থায় লো হিটে ভাজলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে। আর মিষ্টিগুলো ভাজার সময় এভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব, এতে চারপাশে সমান কালার হয়ে যাবে। মিষ্টিগুলো যখন দেখবেন একটু হালকা বাদামি কালার ধরেছে বা মিষ্টির উপর শক্ত হয়ে গেছে, তখন গ্যাস ওভেনের জালটা আবার মিডিয়াম লো হিটে করে দিতে হবে। মিডিয়াম লো হিটে ভাজতে ভাজতে যখন পান্তুয়ার কালারটা চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। পান্তুয়ার কালার চলে এসছে। আর মিষ্টিগুলো নামানোর সময় গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিতে হবে। এবার মিষ্টিগুলো আমি সরাসরি তেল ছেঁকে শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। এবার সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আর পাতলা শিরার মধ্যে আমি মিষ্টিগুলো সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত পর মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। আর মিষ্টিগুলো দেখুন কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এবার ঘন শিরা বানিয়ে নিচ্ছি। এজন্য আমি 1 কাপ ভরে চিনি নিয়েছি। আর 1 কাপ চিনির জন্য আমি হাফ কাপ জল দিয়েছি। যখন চিনি গলে শিরাটা ফুটে উঠবে, তারপর আরও 2 থেকে 3 মিনিট জাল দিলেই কিন্তু ঘন শিরা তৈরি হয়ে যাবে। পান্তুয়ার বৈশিষ্ট্য হলো প্রথমে ছল রসে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তারপরে ঘন শিরাতে দিতে হয়। এবার ছল রস অথবা পাতলা রস থেকে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এবার ঘন শিরা দিয়ে দিচ্ছি। ঘন শিরা দেওয়ার 5 মিনিট পরেই পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল আমতার বিখ্যাত পান্তুয়া মিষ্টি রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।